সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আমরা সবসময় চেষ্টা করে থাকি স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ধরনের বিষয়, তার চিকিৎসা পদ্ধতি কী করণীয় এবং এটির সাথে লাইফস্টাইল মডিফিকেশন কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো কিন্তু আমাদের আলোচনার মধ্যে থাকে। সুপ্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো মানসিক স্বাস্থ্য নিয়ে। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে সিজোফ্রেনিয়া। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। অধ্যাপক ডাক্তার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আজিজুল ইসলাম 1962 সালের ফেব্রুয়ারি মাসে নেত্রকোনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1985 সালে সিলেট মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে এবং এনটিভিকে। স্যার, আমরা কিন্তু লক্ষ্য করেছি, বিভিন্ন প্রতিবেদনে দেখেছি, বিভিন্ন আর্টিকেলে দেখেছি, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র বাংলাদেশে নয়, গ্লোবালি কিন্তু এই মানসিক রোগীদের সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে বা মানসিক সমস্যাটা বৃদ্ধি পাচ্ছে। সেটার কারণ হিসেবে ধরা হচ্ছে যে এখন আসলে এত কম্পিটিশন, সেটা প্রফেশনের ক্ষেত্রেই হোক, পড়াশোনার ক্ষেত্রেই হোক, সামাজিক বিভিন্ন কারণ তো এই ক্ষেত্রে ধরা হচ্ছে। আপনার মতামত কি এ বিষয়ে? বাংলাদেশের জরিপের কথাই বলি, 18 ভাগ মানুষ, 100 জনের মধ্যে 18 জন কোনো না কোনো মানসিক রোগে ভোগে। তার মধ্যে প্রায় 13 ভাগ শিশু কিশোর কোনো না কোনো মানসিক রোগে ভোগে। তার মধ্যে ডিপ্রেশন এবং অ্যাংজাইটি রেট অনেক বেশি। স্কিজোফ্রেনিয়া এটা হলো কঠিন একটু মানসিক, সেটা প্রায় 1% মানুষের মধ্যে সে রোগটা আছে। আর যদি আমি গ্লোবালি বলি আর কি, 25% মানুষ, মানে 4 জন মানুষের একজন, 5 জন মানুষের একজন কোনো না কোনো মানসিক রোগে ভোগে। তাহলে একটা বিরাট জনগোষ্ঠী কিন্তু মানসিক রোগে ভোগে। মানসিক রোগের কারণের বহুবিধ, আপনি যেগুলি কিছু বলেছেন, বহুবিধ কারণ আছে। তার মধ্যে আমরা প্রথম কনসিডার করি জেনেটিক, বংশ পরম্পরা এটা হয়। তারপরে আমরা ডাক্তার হিসাবে আমরা বলি বায়োলজিক্যাল কারণের মধ্যে কেমিক্যালস চেঞ্জ, ব্রেনের নিউরোকেমিক্যালের মধ্যে পরিবর্তন হয়, নিউরো ট্রান্সমিটার বলি, তার কিছু আপ ডাউন হয়, কিছু ব্যত্যয় ঘটে তাদের নিউরোকেমিক্যালসের ডিস্ট্রিবিউশন যেগুলি থাকে এইগুলির মধ্যে। এরপরে যদি আমরা হিসাব করি তাহলে কিন্তু ব্যক্তি, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, পলিটিক্যাল, এখন গ্লোবালি যে সমস্ত ঘটছে সব কিন্তু মানুষের মনের উপর প্রভাব ফেলে এবং প্রত্যেক মানুষের মনে একটা চাপ সৃষ্টি করে। সেইগুলি প্রত্যেকটি চাপে কিন্তু একটি মানসিক রোগের কারণ হতে পারে। আরেকটা কথা এখানে আমরা বলি, যদি আমাদের সমাজের দিকে তাকাই, আমাদের কিন্তু বাচ্চাদেরকে আমরা যারা বড় হচ্ছি তারা কিন্তু আগের মতো বড় হই না। কেন বলছি? এখন আমরা বলি যে ওই বাচ্চাটা ফার্মের মুরগির মতো, সে বাইরে এক্সপোজ হচ্ছে না, সে যে প্রতিকূলতাগুলি মোকাবেলা করছে না, সে সামাজিক প্রতিকূলতা বলেন, পারিবারিক প্রতিকূলতা বলেন, স্কুলের প্রতিকূলতা, এগুলি কিন্তু বহির জগতের সঙ্গে তারা খুব একটা কানেক্টেড না। এজ এ রেজাল্ট হচ্ছে কি, ভার্চুয়াল বড় হচ্ছে, তো সে কিন্তু তার প্রতিরোধ ক্ষমতাটা তার কমে গেছে। মনের প্রতিরোধ ক্ষমতা আছে, আমরা বলি রেজিলিয়েন্স। বাচ্চাটার রেজিলিয়েন্স ডেভেলপ করে না। এই যে রেজিলিয়েন্স ডেভেলপ করে না, তখন একটা ছোট্ট অসুবিধা হলেই হাত কাটা শুরু করে, ছোট্ট অসুবিধা হলেই ঘর থেকে চলে যায়। এই যে অসুবিধাগুলি, সেগুলি কিন্তু মানসিক কারণ। আরেকটা ইম্পর্টেন্ট এখনের প্রেক্ষাপটে ড্রাগ এডিকশন। হ্যাঁ, সেই মাদকাসক্তি কিন্তু আরেকটি মনোরোগের কারণ। মাদকাসক্তি ইটসেলফ একটা মনোরোগ, কিন্তু এটা কিন্তু আরও মনোরোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সুতরাং এইরকম প্রেক্ষাপটে আমরা বিশ্লেষণ করে বলতে পারি, দেখা গেছে যে এখন আগের চেয়ে মনের রোগ অনেক বেশি, মাত্রায় বেশি, এবং বেশি বেশি করে হচ্ছে। মধ্যবয়সে বেশি হয়, শিশু কিশোরদের মধ্যে বেশি হয়, এরকম কিন্তু বিষয়টা। আচ্ছা, আপনি তো বলছিলেন যে ড্রাগ এডিকশনের কথা, এবং আরও নিশ্চয়ই আরও অনেক ক্যাটাগরি রয়েছে, আরও বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। সেগুলোটি জানতে চাই যে কোন কোন ধরনের মানসিক সমস্যা আসলে দেখা দেয় বা রয়েছে। জি, ধন্যবাদ। আমরা দুই ভাগে ভাগ করে নিই একটা সহজ আলোচনার জন্য। আমরা বলি সাইকোটিক ডিসঅর্ডার, নিউরোটিক ডিসঅর্ডার। আজকাল এটা ওইভাবে ইউজ হয় না, ওয়ার্কিং ক্লাসিফিকেশন এটা। সাইকোটিক ডিসঅর্ডার যে সমস্ত রোগীর অন্তর্দৃষ্টি থাকে না, বাস্তবতা বোধ থাকে না, সে বুঝে না যে সে একটা রোগে ভুগতেছে। সে কানে আওয়াজ শুনে, গায়েবী আওয়াজ শুনে সে মনে করে এটা ঠিক, কিন্তু আসলে তো ঘটে না। তো এরকম সাইকোটিক ডিসঅর্ডার বলি আমরা। সে বুঝতে পারে না, যেমন সিজোফ্রেনিয়া, মেনিয়া, পোস্টপার্টাম সাইকোসিস,
ডিলিউশনাল, প্যারানয়েড যেটা আমরা বলি, সেগুলি ডিসঅর্ডার। এইগুলি সাধারণত সাইকোটিক ডিসঅর্ডার। আবার নিউরোটিক ডিসঅর্ডারের মধ্যে ডিপ্রেশন, কিছু কিছু ডিপ্রেশন অবশ্য সাইকোটিকও হয়, তারাও কানে আওয়াজ শুনে এরকম হতে পারে, বাট ডিপ্রেশন, অ্যাংজাইটি ডিসঅর্ডার, প্যানিক ডিসঅর্ডার, ফোবিক ডিসঅর্ডার, এগুলি সব আমরা নিউরোটিক ডিসঅর্ডার হিসেবে ট্রিট করি। আবার আমরা অন্যভাবে ভাগ করতে পারি। শিশুদের কিছু রোগ আছে, আর্লি এজে ইয়াং অ্যাডাল্টদের কিছু রোগ আছে, মধ্যবয়সের কিছু রোগ আছে, ওল্ড এজের কিছু রোগ আছে। যেমন স্মৃতিভ্রংশতা, তখন কিছু বিহেভিয়ারাল অ্যাবনর্মালিটি ঘটে, সেটা বয়স্কদের হয়। মধ্যবয়সে ডিপ্রেশন, সিজোফ্রেনিয়া এই সমস্ত বেশি হয়। আবার ইয়াং এজেও যে ড্রাগ এডিকশনের কথা বলছিলাম, আজকাল আরেকটা ইম্পর্টেন্ট কথা বলতে হবে আমাকে, কন্ডাক্ট ডিসঅর্ডার, আচরণগত সমস্যা শিশু কিশোরদের হয়। গ্যাং কালচার নার্চার হচ্ছে, আপনারা জানেন সেটা, সেগুলি কিন্তু একটা রোগ। বাচ্চাদের মধ্যে ওডিডি, অপোজিশনাল ডিফারেন্ট ডিসঅর্ডার, কারো কথা শুনতে চায় না, সেগুলি। অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, অতি চঞ্চল শিশু, অতি অস্থির শিশুরা। তারপরে মনে করেন বিহেভিয়ার, তাদের আচরণগত খুবই সমস্যা হয়। বাচ্চারা খুব ইম্পালসিভ বিহেভিয়ার করে, ইয়াং অ্যাডাল্টরা ইম্পালসিভ, ঝুট করে কিছু করে ফেলে। ড্রাগ এডিকশনের কথা তো বলেছিলাম। আর অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, যেটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, এটাও কিন্তু মনোরোগের মধ্যে পড়ে, এটা কিন্তু ক্লাসিফিকেশনের মনোরোগের মধ্যে পড়ে। সুতরাং সেটাও কিন্তু আমরা সাইকিয়াট্রিতে হিসাব করতে পারি। এরকম যদি আমরা হিসাব করি না, অনেক অনেকভাবে বিশ্লেষণ করা যায় মানসিক রোগ। আচ্ছা, আপনি বাচ্চাদের বিষয়টি বলছিলেন যে বর্তমানে বাচ্চাদের মধ্যে বিহেভিয়ারাল চেঞ্জেসটা অনেক বেশি দেখা যাচ্ছে, এর কারণটা আসলে কি? জি, এই যে আমি যে প্রথম একটু আগে বলছিলাম, একটা হলো রেজিলিয়েন্সের বিষয়টা। সে কিন্তু এই যে বাইরে যায় না, বাইরে মিশে না, ডিভাইস নিয়ে বসে থাকে, তার তো অন্যর সাথে মিশার একটা প্রবণতা যেটা, সেটাই সে বুঝে না। অন্যের সাথে যে জায়গা দিতে হবে, অন্যকে স্পেস দিতে হবে, ভাইয়ের জন্য কিছু করতে হবে, ক্লাসমেটের জন্য কিছু করতে হবে, সেটা সে বুঝতে পারে না। সে তো নিজের কেন্দ্রিক হয়ে যায়, সেলফ সেন্টার্ড হয়ে যায়। তখন আর সে বাইরের কোনো চাপটা নিতে পারে না, সামান্য চাপই সে ভেঙে পড়ে। এটা একটা কারণ হলো। আরেকটা হলো ডিভাইস বেশি ইউজ করাতে সে ভার্চুয়াল জগতে বসবাস করে, স্বাভাবিক জগৎটাকে সে চিনতে পারে না। সেটা আরেকটা কারণ হলো, আমরা যারা বাবা মা আছি, আমরাও কিন্তু বাচ্চাদের সময় দিচ্ছি না। তাহলে কমিউনিকেশনের জায়গাটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আমরা কিন্তু বন্ডেজটা তৈরি করতে পারতেছি না। বন্ডেজটা যদি আমরা তৈরি করতে না পারি, তাহলে তো আদান প্রদান, ভাব, ভালোবাসা, এটা যদি না হয়, তাহলে তো সে একাকী হয়ে যাবে। সেখানে আরেকটি জায়গা তৈরি হলো। আর আমরা তো সবাই এখন ডিজিটাল যুগে বসবাস করি। স্বাভাবিক মতে যে মানুষের যে হৃদ্যতা, আন্তরিকতা, কমিউনিকেশন, এগুলি কিন্তু গ্যাপ হয়ে যায়। অর্থাৎ তাহলে কি আমরা কি বলতে পারি যে সোশ্যালি গ্যাপ, পারিবারিকভাবে যে বন্ডিংসগুলো রয়েছে সেটার একটা গ্যাপ, এবং তার বন্ধু বান্ধব যারা রয়েছে তাদের সাথে একটা গ্যাপ রয়েছে, সিবলিংসদের মধ্যে একটা গ্যাপ রয়েছে, এগুলোই হচ্ছে খুব ইম্পর্টেন্ট কারণ, খুব ইম্পর্টেন্ট কারণ। আরেকটু যদি আমি হিসাব করি, তাহলে আরেকটু যদি স্কুলের কথা বলি, আচ্ছা, স্কুলের নার্চারিংটা কি ঠিক হচ্ছে কি না, প্রাথমিক যে প্রতিষ্ঠানগুলি, পরিবার, স্কুল, সেখানে তারা কিভাবে বড় হচ্ছে, সেখানে কি খেলাধুলা হয়, সেখানে কি মনের চর্চা হয়, সেখানে কি সৃজনশীলতার চর্চা হয়? সেটা তো হয় না। সেখানেও গিয়ে দেখেন যে ওইখানেও ফাঁকে ফাঁকে গিয়ে মোবাইল টিপছে। আপনি একটা ইউনিভার্সিটিতে যান, একটা টিএসসির সামনে গিয়ে দেখেন, আগের মতো গান তো চর্চা হয় না, সবাই বসে বসে মোবাইল টিপছে। তাহলে কী করে হৃদ্যতা হবে, কী করে আন্তরিকতা হবে, কী করে আপনার শেয়ারটা হবে? শেয়ার কেয়ার না হলে তো মনের রোগ বেড়েই যাবে। আচ্ছা, সাইকোটিক যে ডিসঅর্ডারগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে সিজোফ্রেনিয়া। এই সিজোফ্রেনিয়া সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাই যে কেন হয়ে থাকে এবং এটা ট্রিটমেন্ট কি? স্কিজোফ্রেনিয়া অনেক বড় একটা জিনিস আর কি। আমাদের সাইকিয়াট্রিতে আমরা বলি হার্টল্যান্ড অফ সাইকিয়াট্রিক প্র্যাকটিস। মানে সাইকিয়াট্রিক প্র্যাকটিস করলে সিজোফ্রেনিয়া জানতে হবে, এবং সিজোফ্রেনিয়া অনেকটা বড় এরিয়া জুড়ে প্র্যাকটিসের স্কিজোফ্রেনিয়া। স্কিজোফ্রেনিয়া শব্দটার মধ্যেই কিন্তু পুরো জিনিসটা লুকিয়ে আছে। স্কিজ মানে স্প্লিট, ফ্রেনিয়া মানে মাইন্ড। তাহলে আমরা আগে বলতো আর কি যে মনটা ভেঙে যায়, দুই ভাগ হয়ে যায়, অর্থাৎ মানুষের চিন্তা শক্তি ভাগ হয়ে যায়, আবেগ অনুভূতি ভাগ হয়ে যায়, ভেঙে যায়। তাহলে আবেগ অনুভূতি, চিন্তা শক্তি, ভাবনা, সমস্ত কিছু ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। সিজোফ্রেনিয়া এরকম একটা কঠিন বিষয়, অর্থাৎ প্রত্যেকটা মানুষের সমস্ত জায়গায় কিন্তু সেটা এফেক্ট করে। তার চিন্তা এফেক্ট করে, ভাবে, আবেগে, ভাবনায়, অনুভূতিটা, দেন বিচার বিশ্লেষণ, সব জায়গাটা কিন্তু এফেক্ট করে। এটা হলো স্কিজোফ্রেনিয়া। সাধারণত আমাদের কাছে আসে ইয়াং অ্যাডাল্টে, সে ছেলে হোক মেয়ে হোক, প্রথম আসে আমাদের কাছে, এবং দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে আসে কথা বলে না, মিশে না, অন্যের সাথে যায় না। মা বাবা এসে বলবে, স্যার আমার বাচ্চা তো সারা জীবনে কারো কোনো ক্ষতি করে নেই, কোনো মেয়ের মুখের দিকে তাকায় নাই আমার ছেলে,
কিন্তু আমি বলি যে বাবা ঠিক করে নাই, তাকানোই উচিত ছিল, একটু কথা তো বলা দরকার ছিল, বোঝার দরকার ছিল। তো যারা এরকম একেবারে ইন্ট্রোভার্টেড থাকে, আইসোলেটেড থাকে, কারোর সাথে মিশে না, সোশ্যালি কমিউনিকেট করে না, শুধু বইয়ের নিয়ে বসে থাকে, তারা কিন্তু অনেকটা ভালনারেবল, রিস্কে থাকে। সুতরাং এই জিনিসটা এটা নিয়েও কিন্তু আমাদের কাছে আসে। তারপরে কি, তারপরে দরজা খোলে না, পর্দা দিয়ে রাখে, ভয় পায়, একা একা কথা বলে, তাকিয়ে থাকে, বিড়বিড় করে, এগুলি নিয়ে কিন্তু আমাদের কাছে আসতে পারে। এটা একটা দিক। আরেকটা দিক আসে যে সে ভয় পায় কেউ যেন তার কানের কাছে কিছু বলতেছে, আমরা বলি হ্যালোসিনেশন হয়, অডিটরি হ্যালোসিনেশন, গায়েবী কথা। এবং আমরা যতটুকু জানি যে সিজোফ্রেনিয়ার রোগীরা কিন্তু অধিকাংশের ক্ষেত্রে এই কমপ্লেইনটুকু করে থাকে। এই কমপ্লেইনটা হয়তো তারা সরাসরি করে না, বাট সে কিছু উত্তর দেয়, তো মুখ মনে মনে কথা বলে, জিজ্ঞেস করে তখন পাওয়া যাবে যে সে কিছু শুনে এবং সেটার উত্তর দেয়। আর তার ভ্রান্ত ধারণা থাকে যে আমার এটা নিয়ে যাবে, এটা হয়ে যাবে, অমুক ফলো করে আমাকে, তমুক ফলো করে। কেন আমাদের কাছে এরকম আসে যে ডিবি ফলো করে, সিআইএ ফলো করে, এরকমও আমাদের কাছে আসে আর কি। অথবা আজকাল আরেকটা জিনিস হচ্ছে, ডিভাইস লাগিয়ে দিয়েছে আমাকে কন্ট্রোল করতেছে ডিভাইস দ্বারা, চিপ ঢুকিয়ে দিয়েছে মাথার মধ্যে, কম্পিউটার চিপের মতো ঢুকিয়ে দিচ্ছে, আমাকে কন্ট্রোল করে। তাহলে এখন এই জিনিসগুলি আছে, আমরা বলি ডিলিউশন অফ কন্ট্রোল। অথবা আমাকে ফলো করছে, আমরা বলি ডিলিউশন অফ রেফারেন্স। এই জিনিসগুলি কিন্তু নিয়ে আসতে পারে। আবার আরেকটা হতে পারে, বেশি চিল্লাচিল্লি করে, রাগারাগি করে, ভাঙচুর করে, অস্থিরতা করে, সেগুলি নিয়েও কিন্তু আসতে পারে। তাহলে এইরকমভাবে কিন্তু সিজোফ্রেনিয়া জিনিসটা আমাদের কাছে আসে। তবে যারা ভাঙচুর করে, অস্থির করে, তারা কিন্তু সরাসরি আমাদের কাছে আসে। কিন্তু যারা চুপচাপ থাকে, সাধারণত ওই যে কানে আওয়াজ শুনে, তারা অনেক ক্ষেত্রে কি করে বুঝতে পারে না, তখন তারা কি করে ওঝার কাছে যায়, বৈদ্য কবিরাজের কাছে যায়। তারা মনে করে জিন লাগছে, আলগা লাগছে, উপরি লাগছে, বাতাস লাগছে, এগুলি মনে করে তাদের কাছে যায়। বাট এটা হলো সিজোফ্রেনিয়ার মোটামুটি একটি ধারণা আমি যেটা দিলাম আর কি। সেই সাথে ঘুম হয় না, রাগারাগি করে, ভাঙচুর করে, সেই সাথে খাওয়া দাওয়া করতে চায় না। অনেকে অবশ্য অসংলগ্ন ব্যবহারও করতে পারে, কথাবার্তা অসংলগ্ন হতে পারে। কথাবার্তা দুই রকম হতে পারে, একটা হলো যে অনেক বেশি কথা বলে, আর একটু চুপ করে থাকে, কথাই বলতে চায় না। আর একটা সহজে চিনার একটু বিষয় হলো সে একেবারে চোখে চোখ রেখে কথা বলে না, আই কন্ট্যাক্ট হয় না, এরকম কিন্তু বিষয়গুলি থাকে, অর্থাৎ কমিউনিকেশনটা অনেকটাই কমে যায়। আপনি তো অনেক ধরনের সিম্পটমগুলোর কথা বলেন, ট্রিটমেন্ট সম্পর্কে জানতে চাই, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন, কেন খাবেন, এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এবার আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। স্মৃতিশক্তি বাড়াতে কিংবা মস্তিষ্কের সক্রিয়তা বাড়াতে অবশ্যই পুষ্টিকর খাবার আপনার খাবার তালিকায় কিন্তু রাখতে হবে। স্পেশালি আপনাকে ওমেগা 3 এবং ওমেগা 6 যুক্ত খাবারের দিকে নজর দিতে হবে, যেটা আমাদের ব্রেনের জন্য খুবই উপকারী। ওমেগা 3 এবং ওমেগা 6-এর পাশাপাশি কিন্তু দেখা যায় যে আপনার ডিএইচএ, ইপিএ, ডোকোসা হেক্সানয়িক অ্যাসিড এবং ইকোসা পেন্টানয়িক অ্যাসিডও আপনার ব্রেনের জন্য খুবই উপকারী। এক্ষেত্রে আপনি সামুদ্রিক মাছ, তৈলাক্ত মাছ নিয়মিত আপনার খাবার তালিকায় রাখতে পারেন। এর পাশাপাশি আপনাকে বাদাম কিন্তু আপনার খাবার তালিকায় রাখতে হবে, কারণ বাদামও যেটা করে আপনার ব্রেনের সক্রিয়তা বাড়ায়, পাশাপাশি স্মৃতিশক্তি ধরে রাখতে বা স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। বয়স বাড়ার সাথে সাথে যেটা হয়, আমাদের কিন্তু স্মৃতিশক্তি কমে যায়, ডিমেনশিয়ার সমস্যা বেড়ে যাচ্ছে। এখন কিন্তু ডিমেনশিয়া, আলঝেইমার এই ধরনের সমস্যাগুলো বাড়ছে। তাই আমাদের চেষ্টা করতে হবে ছোটোবেলা থেকেই বাচ্চাদের খাবার তালিকায় বাদামটা অন্তর্ভুক্ত করার জন্য, প্রতিদিন অল্প কিছু বাদাম আমাদের খাবার তালিকায় রাখার জন্য। পাশাপাশি কিন্তু আমরা সিডস যেগুলো রয়েছে, চিয়া সিড, ফ্ল্যাক্স সিড বা পামকিন সিডও আমাদের খাবার তালিকায় রাখতে পারি। এতে যেরকমভাবে আমরা ওমেগা 3 পাবো, সেরকমভাবে ইপিএ, ডিএইচ এটাও কিন্তু অনেকটা আমরা পেয়ে যাব। এরপরে ভিটামিন কে যুক্ত খাবার। ভিটামিন কে আমাদের ব্রেনের, মস্তিষ্কের যে কার্যক্ষমতা সেটা বাড়াতে সাহায্য করে। ফুলকপি, ব্রোকলি, বাঁধাকপি, শালগম এগুলো আমাদের ব্রেনের জন্য খুবই উপকারী। এগুলোতে কিন্তু ভিটামিন কে এর পাশাপাশি ভিটামিন ই এবং ভিটামিন সিও পাওয়া যায়, পাশাপাশি কিন্তু ফলিক অ্যাসিডও আছে। তাই এই খাবারগুলো যখন পাওয়া যায় বা শীতের সিজনেও কিন্তু আমাদের খাবার তালিকায় রাখতে হবে। এগুলো আমাদের ব্রেনের জন্য খুবই উপকারী। কলা রাখতে পারি আমরা আমাদের খাবার তালিকায়। কলাতে প্রচুর ম্যাগনেসিয়াম, পটাশিয়াম পাওয়া যায়। এছাড়া পটাশিয়ামযুক্ত অন্য আরও যে খাবার আছে সেগুলো কিন্তু আমাদের খাবার তালিকায় রাখতে হবে। এটা আমাদের ব্রেনের নার্ভকে শান্ত রাখতে সাহায্য করে। যেরকম আপনার কলা, খেজুর, বেদানা, তরমুজ এগুলো কিন্তু পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম ভালো পাওয়া যায়। এরপরে স্ট্রবেরি বা বেরিজযুক্ত যে খাবার যেগুলো আছে কিংবা জাম রয়েছে, এগুলোতে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়, অ্যান্থোসায়ানিন রয়েছে।
যেটা আমাদের ব্রেনের নার্ভকে শান্ত রাখতে সাহায্য করে এবং আমাদের স্ট্রেস কমাতে সাহায্য করে। আমরা যদি অতিরিক্ত স্ট্রেসে থাকি তাহলেও কিন্তু আমাদের ব্রেনের কার্যক্ষমতা কমে যায়, যার কারণে আমাদের স্ট্রেস ফ্রি থাকতে হবে এবং এই স্ট্রেস ফ্রি থাকতে কিন্তু সাহায্য করে আমাদেরকে এই স্ট্রবেরি বা বেরিজ জাতীয় যে ফল যেগুলো রয়েছে সেগুলো। এছাড়া আমাদের তাজা শাকসবজি এবং ফলমূল রাখতে হবে, যেগুলো আমাদের কী করবে, ডোপামিন এবং সেরাটোনিনের যে নিঃসরণ সেটা বাড়াতে সাহায্য করবে এবং ব্রেনের কার্যক্ষমতাও কিন্তু বাড়াতে সাহায্য করবে। প্রতিদিন একটা করে ডিম আপনাদের খাবার তালিকায় রাখার চেষ্টা করুন। ডিমে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন এবং ওমেগা 3 রয়েছে, যেটা আমাদের ব্রেনের জন্য খুবই উপকারী। অ্যাভোকাডো রাখতে পারেন। অ্যাভোকাডো কিন্তু আমাদের ব্রেনের কার্যক্ষমতা বাড়াতে এবং স্মৃতিশক্তি বাড়াতে কিন্তু সাহায্য করে। 1 গ্লাস করে দুধ বা 1 কাপ করে দই রাখতে পারেন। দই এবং দুধও কিন্তু আমাদের ব্রেনের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে। বয়স বাড়ার সাথে সাথে যখন আমাদের ব্রেনের নার্ভ ড্যামেজ হতে থাকে এবং আমাদের স্মৃতিশক্তি কমতে থাকে, তখন কিন্তু এই দুধ বা দই আমাদের অনেকটাই স্মৃতিশক্তি বাড়াতে এবং স্মৃতিশক্তি বজায় রাখতে সাহায্য করবে। এর পাশাপাশি কিন্তু আমরা ডার্ক চকলেট খেতে পারি। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে 1 কিউব বা 2 কিউব করে কিন্তু ডার্ক চকলেট রাখতে পারি। এতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেটা কিন্তু আমাদের ব্রেনের নার্ভকে শান্ত রাখতে এবং আমাদের মস্তিষ্কের সক্রিয়তা বাড়াতে সাহায্য করে। স্যার, স্কিজোফ্রেনিয়ার বিভিন্ন কারণের কথা বলছিলেন, বিভিন্ন লক্ষণের কথা আপনি বলছিলেন। এখন আপনার কাছে খুব ছোট্ট করে জানতে চাই যে এর ট্রিটমেন্ট পদ্ধতিটা কি এবং এর আউটকামটা আসলে কেমন? স্কিজোফ্রেনিয়ার খুব সুন্দর চিকিৎসা আছে। সবচেয়ে কঠিন রোগ, কিন্তু চিকিৎসা করলে 25% টোটাল কিউর হয়ে যায়। বাকিরাও যদি চিকিৎসা করে তাহলে মোটামুটি স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। 3টা পদ্ধতি আমরা চিকিৎসা করি, একটা বায়োলজিক্যাল চিকিৎসা, সাইকোলজিক্যাল চিকিৎসা এবং সোশ্যাল চিকিৎসা। আমরা ডাক্তার হিসেবে বায়োলজিক্যাল চিকিৎসাটাকে গুরুত্ব দিই, যেখানে আমি বলেছিলাম ব্রেনে একটা কেমিক্যালের ব্যত্যয় ঘটে। সাধারণত এটা ডোপামিন নামে একটি কেমিক্যাল, এটার ব্যত্যয় ঘটে। সুতরাং আমরা ওষুধ দিয়ে এই ডোপামিনটাকে কমিয়ে দিই, তাহলে স্কিজোফ্রেনিয়া ভালো হয়ে যায়। সুতরাং এই ওষুধ দিয়ে খুব ভালো করে চিকিৎসা করা যায়। ইম্পর্টেন্ট কথা হলো যে এই ওষুধ আজকাল যেগুলি আমরা ব্যবহার করি, এটাতে শুধু ঘুম হবে না, এরকম ওষুধ না। ওষুধ এরকম আছে যেটা খেয়ে সব কিছুই করা যাবে এবং মোটামুটি একটা ভালো লাইফ লিড করা যাবে শুধু ওষুধ ব্যবহার করলে। আর সাথে সাথে সোশ্যাল সাপোর্টটা দিতে হবে, বুঝিয়ে বুঝিয়ে চলতে হবে। সাইকোলজিক্যাল সাপোর্টটা ইনিশিয়ালি লাগে না, কারণ স্কিজোফ্রেনিয়া রোগী বুঝতে পারে না যে তার রোগ আছে। অতএব সাইকোথেরাপি তাকিয়ে দেওয়া যায় যারে বোঝানো যায়, যে বুঝে। সে যেহেতু বুঝে না, ইনিশিয়ালি কোনো সাইকোথেরাপির রোল নেই। প্রথমে তাকে ভালো করে নিতে হবে ওষুধ দিয়ে, তারপরে হয়তো কাউন্সেলিংয়ের কিছু বিষয় আছে, যেখানে লাইফস্টাইল মডিফিকেশনের ব্যাপার আছে, সাপোর্টের ব্যাপারটা আছে, সেটা করতে হবে। পরিবারকে খুবই ইম্পর্টেন্ট দায়িত্ব নিতে হবে, কারণ পরিবারের এই যে ছেলেটার এই অসুবিধাটা, সে তো বুঝে না যে তার অসুখ আছে। সুতরাং পরিবার যেন সহযোগিতা করে, এবং পরিবারের সাপোর্ট দুটো মিলেই কিন্তু একজন স্কিজোফ্রেনিয়ার রোগী ভালো সুস্থ হতে পারে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। শুভকামনা রইল এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে এবং এনটিভিকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। আজ আমরা কথা বলছিলাম স্কিজোফ্রেনিয়া নিয়ে। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। সিওপিডি অর্থাৎ এমন একটি রোগ যেটা শ্বাসনালীতে বাধার সৃষ্টি করে, শ্বাস নিতে কষ্ট হয়, নিতে পারে কিন্তু ফেলতে পারে না, এবং এটা রিভার্স হয় না। রিভার্স হয় না, যেমন ব্রঙ্কিয়াল অ্যাজমা এক পর্যায়ে নিজে নিজে ভালো হয়ে যায়, মানে রোগী ভালো থাকে, চিকিৎসা দিলেও ভালো থাকে, রিভার্স হয়। কিন্তু সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ কিন্তু ভালো হয় না। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গেই থাকুন।